আপনারা দেখছেন হাই নিউজ। আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। দলের হয়ে শেষ সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো, স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি আমিতে নয় আমরাই বিশ্বাস করেন টিম ওয়ার্কে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন তৃণমূলের শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। উপনির্বাচনে জয়ী রাজ্যে 6 তৃণমূল বিধায়ককে সোমবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরে বিধানসভার অন্দরে নৌশাদ আলী কক্ষে তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন তৃণমূলের অন্য বিধায়কেরাও। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকেই মমতার বিভিন্ন জল্পনা এবং গুজবের প্রতি ইঙ্গিত করে জানান, কে কি বলছে ভাবার দরকার নেই, যতদিন তিনি আছেন ততদিন দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। অর্থাৎ দলের ক্ষমতার দ্বিতীয় কোনো ভরকেন্দ্র যে নেই তা আরও একবার দলের অন্দরেই স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কদের ওই বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। যে প্রবীণ নেতার সঙ্গে অভিষেকের সম্পর্ক খুব মসৃণ নয় বলে দলের অন্দরে সকলেই জানেন। তবে বক্সী মুখ্যমন্ত্রীর আস্থাভাজন। তৃণমূল সুপ্রিমোর এই নির্ঘোষ অবশ্য একটি ধারাবাহিক ঘটনা প্রবাহের অঙ্গ, যা গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের অন্দরে চলছে। প্রথমে জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রীর দলের নিরঙ্কুশ কর্তৃত্ব হাতে নেওয়া, জাতীয় কর্মসমিতিতে প্রবীণ নেতাদের অন্তর্ভুক্তি, অভিষেক দিল্লির মুখপাত্র কিনা তা নিয়ে দলের অন্দরে টানাপোড়েন। বুধবার দিল্লিতে সংসদীয় বৈঠকে সংসদের অন্দরে তৃণমূলের অবস্থান নিয়ে অভিষেকের নির্দেশ এবং অতঃপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বক্তব্য। সংসদীয় দলের অবস্থান কোনো ব্যক্তি বিশেষ ঠিক করবেন না, ঠিক করবে সংসদীয় দল। সেই দল সিদ্ধান্ত নেবে, তারপরে তারা মুখ্যমন্ত্রীর পরামর্শ নেবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি সংসদীয় দলের চেয়ারপারসন। মমতার ওই বক্তব্য নিয়ে শাসক শিবিরের অন্দরে আলোচনা চলছিলই। তার রেশ কাটতে না কাটতেই গত শনিবার প্রকাশ্যে কিছু কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা তাৎপর্যপূর্ণ। শনিবার নিজে লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবারে চিকিৎসকদের নিয়ে একটি সম্মেলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মূল উদ্দেশ্য ছিল আরজিকর কাণ্ডের পর চিকিৎসকদের সঙ্গে সেতু বন্ধন। সেই ভিন্ন প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলেন আমি নয় আমরা এবং টিম ওয়ার্কের প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই বক্তব্য জানালেন তা নিয়ে আলোচনা চলছিলই। তার 48 ঘন্টার মধ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বৈঠক এবং সেই বৈঠকে তিনি আরও একবার ঘোষণা করেছেন তিনি তৃণমূলের চেয়ারপারসন। সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। বৈঠকে দলের ছাত্র এবং যুব সংগঠনেও রদ বদলের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি যে তৃণমূলের চেয়ারপারসন সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তিনি তৃণমূলের ছাত্র যুব সংগঠনকে নতুন করে সাজাবেন। ওই বৈঠকেই দলের বিধায়কদের সঙ্গে বেশ কিছু নির্দেশও দিয়েছেন। নির্দেশ দিয়েছেন 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে। সংখ্যালঘু এবং তপশিলি ভোটারদের গুরুত্ব দেওয়ারও নির্দেশ দেন তৃণমূলের সর্বময় নেত্রী। ওই বৈঠকে বিধায়কদের শৃঙ্খলা পরায়ণ হওয়ারও কথা তোলেন তিনি। হুঁশিয়ারি সুরে জানিয়ে দেন, পরপর 3 দিন বিধানসভায় সময় মতো না এলে চতুর্থ দিনেই সেই বিধায়ককে শোকজ করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের একাধিক বেসরকারি মেডিকেল কলেজে হানা ইডির। রাজ্যের 8 বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি অভিযান চলছে। তল্লাশি চলছে কলেজগুলির মালিকের বাড়িতেও। রাজ্যের একাধিক বেসরকারি মেডিকেল কলেজে হানা ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে রাজ্যের 8 বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি অভিযান চলছে। তল্লাশি চলছে কলেজগুলির মালিকের বাড়িতেও। ইডি সূত্রে জানা গিয়েছে, হলদিয়া তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বাড়িতে তল্লাশি চলছে। তল্লাশি চলছে তার স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিকেল এবং ডেন্টাল কলেজেও। তবে শুধু রাজ্যের 8 মেডিকেল কলেজেই নয়, সারা দেশে এই ধরনের 28টি বেসরকারি কলেজে অভিযান চালাচ্ছে ইডি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির মামলা তদন্তে নেমেছে ইডি। এই বিষয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তারপরেই সক্রিয় হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে। সকাল থেকে হলদিয়া ছাড়াও তল্লাশি চলেছে বীরভূমের একটি এবং পশ্চিম বর্ধমানের 3টি বেসরকারি মেডিকেল কলেজে। তল্লাশি চলছে কলকাতার তারাতলা এলাকার এক মেডিকেল কলেজের মালিকের আত্মীয়র বাড়িতে। অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করানো হয়েছে অযোগ্যদের। বীরভূমে যে মেডিকেল কলেজে তল্লাশি অভিযান চলছে তার মালিক মলয় পিট।
আগেও গরু পাচার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত এই মলয়পীঠের। হাই নিউজ নেটওয়ার্ক। আদানি ঘুষকাণ্ডে কংগ্রেসের নেতৃত্বাধীন যৌথ প্রতিবাদে গড়হাজির রইল তৃণমূল এবং সমাজবাদী পার্টি। মঙ্গলবার বেলায় সংসদ চত্বরে আদানি ঘুষকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখালো কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়ার বেশ কয়েকটি শরিক দলের সাংসদরা। যৌথ প্রতিবাদ কর্মসূচিতে একদম সামনের সারিতেই ছিলেন রাহুল গান্ধী। কিন্তু বিরোধী জোটের দ্বিতীয় বৃহত্তম দল এসপি এবং তৃতীয় বৃহত্তম দল তৃণমূলের কোনো সাংসদকেই প্রতিবাদ কর্মসূচিতে দেখা যায়নি। মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। উল্টে আরও 1 মাস জেলবন্দি থাকতে হবে তাকে। চট্টগ্রাম আদালতে মঙ্গলবার তার জামিন মামলা শুনানির কথা ছিল, কিন্তু তা পিছিয়ে গেল। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রের দাবি, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর হয়ে আদালতে মামলা লড়ার জন্য মঙ্গলবার রাজি ছিলেন না কোনো আইনজীবী। আর এই পরিস্থিতিতে আগামী 2 জানুয়ারি পর্যন্ত এই মামলা শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। ঘটনাচক্রে ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধা রপন দাস সোমবার রাতে অভিযোগ করেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলা হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর লাগাতার হামলার ঘটনা ঘটে চলেছে সেই বিষয়কে মাথায় রেখেই ত্রিপুরার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরার হোটেলে নো বাংলাদেশি। বাংলাদেশি পর্যটকদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই মুহূর্তে বাংলাদেশের উপর ভারত বিদ্বেষী যে প্রোপাগান্ডা চলছে সেই পরিস্থিতিকে কেন্দ্র করে ত্রিপুরাবাসী একটি জরুরি সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। প্রায় 40 জন উপস্থিত ছিলেন সোমবারের সভায় এবং সকলের সম্মতি নিয়ে তারা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। যতদিন পর্যন্ত বাংলাদেশের সমস্যার সমাধান না হচ্ছে সেই অনির্দিষ্টকালের জন্য তারা বাংলাদেশি পর্যটকদের কোনো পরিষেবা প্রদান করবে না। আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার জের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বৃদ্ধি করল বাংলাদেশ। আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার জের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বৃদ্ধি করল বাংলাদেশ। সে দেশের একাধিক সংবাদ মাধ্যমে একথা জানানো হয়েছে। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, ত্রিপুরার ঘটনার পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ হয়। সেখানে ভারত বিরোধী বেশ কিছু স্লোগানও ওঠে। এই পরিস্থিতিতে সোমবার রাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানানো হয় ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনা, পরম্পরা এবং বাংলাদেশের তপ্ত পরিস্থিতির কারণে আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ গত কয়েকদিন ধরেই দুদেশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা জানিয়েছেন ভারতীয়রা। সমাজ মাধ্যমে দুদেশের সাধারণ নাগরিকদের মধ্যে বাকযুদ্ধ চরমে। দিল্লি থেকে ঢাকাকে বারবার অনুরোধ করা হয়েছে সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যদিও বাংলাদেশের দাবি সে দেশের সংখ্যালঘুরা নিরাপদেই রয়েছেন। দুদেশের সাম্প্রতিক ঘটনাবলীর মাঝে সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে হামলার অভিযোগ উঠেছে। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বিবৃতি প্রকাশ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, কোনো দেশে দূতাবাস বা উপদূতাবাসকে নিশানা করা কাম্য নয়, তা যে পরিস্থিতি হোক না কেন। ভারতে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে ভারতীয় দূতাবাস রয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং স্লোগানের পরে গুলশানে ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে সে দেশের প্রশাসনের তরফে। ঢাকা পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহাদুর আলম সোমবার সন্ধ্যায় সে দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গুলশানে ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা বৃদ্ধিতে পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার উপদূতাবাসেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের আইজির দাবি, চট্টগ্রামে নিরাপত্তা 8 গুণ বৃদ্ধি করা হচ্ছে।
ভারত বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের অন্যতম ভরকেন্দ্র চট্টগ্রাম। বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা চলছে চট্টগ্রামের আদালতে। মঙ্গলবার ফের তার জামিন মামলার শুনানির কথা। ত্রিপুরার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে চট্টগ্রামেও বিক্ষোভ হয়েছে। শুধু ঢাকা বা চট্টগ্রামই নয়, বাংলাদেশের একাধিক জেলায় সোমবার রাতে বিক্ষোভ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের উত্তাপে রাজ পড়ল রাজ্যের এইমস হাসপাতালে উঠল বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের দাবি। কল্যাণী এইমসের সামনে সকাল থেকেই প্রতিবাদ বিক্ষোভ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের। বাংলাদেশে এক কলেজের সামনে ভারতের জাতীয় পতাকাকে পদপৃষ্ঠের ঘটনার প্রতিবাদে এইমস হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল বিজেপি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানালো, বাংলাদেশি যারা এখানে চিকিৎসার জন্য আসেন তাদের চিকিৎসা করা যাবে না। বাংলাদেশে কলেজের গেটে যেভাবে আমাদের জাতীয় পতাকা উপর দিয়ে চলে যাচ্ছে, যে অপমান করা হচ্ছে আমাদের দেশের পতাকাকে, এটা শুধুমাত্র দেশের পতাকা নয়, ভারতবর্ষের 140 কোটি মানুষের সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করছে। এত বড় দুঃসাহস, যাদেরকে জন্ম দিয়েছি আমরা, তারা আজকে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করবে, সেটা আমরা কখনোই মানব না, মেনে নেব না। এবং এইখানে কেন্দ্রীয় সরকারের যে আন্তর্জাতিক মানের যে পরিষেবা চিকিৎসা ব্যবস্থা কল্যাণীতে, সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, সেটা আমরা হতে দেব না, তারই আমরা প্রতিবাদ করি। শিলিগুড়িতে পড়ল ইউনূস বিরোধী পোস্টার। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর গঠন করা হয়েছে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারপরও ঝামেলা কমেনি বাংলাদেশে। বেড়েই চলেছে হিন্দুদের ওপর অত্যাচার। পাশাপাশি দেখা যাচ্ছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বেআইনিভাবে গ্রেফতার করেছে সে দেশের প্রশাসন। বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে ভারতের পতাকাকে অবমাননাও করেছেন সে দেশের ছাত্রছাত্রীরা। আর সেই ছবি সব সমাজ মাধ্যমে পোস্ট করে ভারত বিরোধী মন্তব্য করেছেন বাংলাদেশের মৌলবাদীরা। এরই প্রতিবাদে শিলিগুড়িতে দেখা গেল ইউনূস বিরোধী পোস্টার। ভিন রাজ্যে আলু রপ্তানিতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। হয়নি সমাধান, ফের কর্মবিরতির পথে ব্যবসায়ীরা। এই নিয়ে দ্বিতীয়বার কর্মবিরতির পথে হাঁটল আলু ব্যবসায়ীরা। রাজ্যে আলু রপ্তানিতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। সোমবারের বৈঠকে কাটেনি জট। রাজ্য সাফ জানিয়ে দিয়েছে, ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না বাংলার কথা ভেবে। ব্যবসায়ীরা কি করবে তা বৈঠকে ঠিক হবে বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি। চলতি বছরে এই নিয়ে দুবার কর্মবিরতির পথে হাঁটল আলু ব্যবসায়ীরা। দাবি একটাই, ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলতে হবে এবং রাজ্যের সীমানায় পুলিশি জুলুম বন্ধ করতে হবে। আলুর দাম কমানোর ব্যাপারে লাগাতার সরকারি চাপের মুখে পড়ে গত 22 জুলাই কর্মবিরতির পথে হেঁটেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেবার রাজ্য ব্যবসায়ী সমিতির সমঝোতায় কর্মবিরতি তুলে নিয়েছিল আলু ব্যবসায়ী সমিতি। তবে এবার রাজ্য কোনো সমঝোতার পথেই হাঁটেনি, সরাসরি ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি রেখেছে। দ্বিতীয়বারের জন্য মঙ্গলবার কর্মবিরতির প্রথম দিন 500টিরও উপর হিমঘর বন্ধ। কতদিন এই ধর্মঘট চলবে তা এখনো অজানা। কৌশলে রাজ্য সরকারকে চাপে ফেলতে চেয়েছিল আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিকরা। তবে সরকারের সিদ্ধান্তের পর ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকরা কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার। তবে রাজ্য সরকার এবং ব্যবসায়ীদের এই টানাপোড়েনে নাজেহাল সাধারণ মানুষ। হিমঘর বন্ধ থাকলে খোলা বাজারে দাম হু হু করে চড়বে। পাশাপাশি বাজারে মজুত আলু চড়া দামে বিক্রি করবে অসাধু ব্যবসায়ীরা, যার দায় এসে পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। বারুইপুর কাছারি বাজারেও খুচরো আলুর দাম 34 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। এটা শুধু বারুইপুর বাজারের ছবি নয়, বিভিন্ন বাজারে একই চিত্র। শুধু আলু নয়, সেই সঙ্গে পেঁয়াজের দামও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।